কপিল স্বামীর এটাই অপরাধ যে উনি এই শহরের 3টি ডায়মন্ড ফ্যাক্টরিতে কর্মীদের হত্যা করেছেন আর কোটি টাকার হিরে আর নগদ টাকা নিয়ে পালিয়ে যান। এই হলো সেই পোস্টমর্টেম রিপোর্ট যাতে লেখা আছে মৃত ব্যক্তিদের 1200 ভোল্টের কারেন্ট দেওয়া হয়েছিল। জজ সাহেব, কপিলের শরীরে 1200 ভোল্টেরও বেশি ইলেকট্রিক কারেন্ট আছে। মুকেশবাবু কপিলের ওপর প্রয়োগ করেছিলেন এটা জানার জন্য যে ওনার শরীরে বিদ্যুতের উৎপাদনটা ঠিক কীরকমভাবে হয়ে থাকে। এই রহস্যটা জেনে নেওয়ার পর ইনি কপিলের ভেতরে যে বিদ্যুতের শক্তিটা রয়েছে সেটার প্রতিকৃতি বানালেন, মানে ওটাকে রেপ্লিকেট করলেন। তারপর উনি সেই শক্তিটাকে নিজের শরীরের মধ্যে আটকে নিলেন আর তারপর হিরে চুরি করলেন আর হত্যাটাও ইনিই করেছেন। আরে মায়া মেম সাহেব, আপনি? নমস্কার নমস্কার, কি করছেন আপনি এখানে? এই প্রশ্নটাই যদি আমি আপনাকে করি তো আমি আপনাকে বলবো যে আমার চলমান দূরভাষ যন্ত্রটা বাজছে। এক্সকিউজ মি। হ্যাঁ শ্রবণ বল। কেটি বস, আমি এক্ষুনি ওকে ফোনে কারোর সাথে কথা বলতে শুনলাম। আচ্ছা, ও কারোর সাথে বোধহয় ওই শরীরে বিদ্যুতের কারেন্ট তৈরি করার বিষয়ে কথা বলছিল। হ্যাঁ বস। কার সঙ্গে কথা বলছিল? কার সাথে সেটা তো আমি জানি না, তবে হ্যাঁ আমি শুধু এটাই জানতে পেরেছি যে ও তাকে দেখা করতে বলেছে। তুই কোথায় রয়েছিস এখন? বস 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 বাঁচাও, আমি নিজেই জানি না যে আমি কোথায়। আমি ওই ডিকিতে বন্ধ হয়ে আছি, আটকে গেছি মুকেশের গাড়িতে। আমি যে ওই চেক করতে এসেছিলাম না বস, আমি ডিকি খুললাম, ঢুকলাম, আটকে গেলাম। বস আমার তো পুরো ফেটে যাচ্ছে বস, আমাকে বাঁচাও বস, আমি মরে যাবো বস। বস বস, ওরে বাবা খুব জোরে লেগে গেছে বস। তুই চিন্তা করিস না ভাই, আমি খোঁজ নিচ্ছি। দাঁড়ান 1 মিনিট। তবে শ্রবণ কোথাও একটা ফেসে গিয়েছে, ওর মোবাইল ফোনটা ট্রেস কর, খোঁজ নেও কোথায় আছে, আমাকে SMS কর। হ্যাঁ আসলে আমি বলছিলাম, আমি এখানে এসেছিলাম যে আমার মক্কেল কপিলকে নির্দোষ প্রমাণ করার জন্য প্রমাণ খুঁজতে। এবার আপনার পালা, বলুন আপনি এখানে কি করছেন? আমিও কপিলকে বাঁচাতে এসেছি এখানে। আচ্ছা, বাঁচাতে এসেছিলেন নাকি ফাঁসাতে এসেছিলেন? দেখুন আমি সত্যি বলছি, আমার কপিলের ওপর দয়া হয়। আমার মনে হয় ওকে কেউ ফাঁসাচ্ছে। আচ্ছা, আজ যখন আপনি কোর্টে মুকেশের ওপর দোষ চাপাচ্ছিলেন তখন আমার মনে হলো যেন এই সমস্ত অপরাধ মুকেশই করেছে, তাই আমি ওর জন্য এখানে প্রমাণ খুঁজতে এসেছি। এরকম মনে হয়েছে আপনার? এটা বলুন যে আপনার কপিলের ওপর এত সহানুভূতিটা ঠিক কেন? কারণ আমি ওর মতো এরকম বেচারা মানুষ আজ পর্যন্ত লাইফে দেখিনি। মানলাম ওর মধ্যে ইলেকট্রিক পাওয়ারের শক্তি আছে, কিন্তু এটা কেবলমাত্র ওই ট্যালেন্ট শুধু লোকেদের মন ভোলানোর জন্য। ওর নিজের ভেতরে নিজে কতটা কষ্ট পাচ্ছে সেটা কেউ বুঝতে চায় না। এক্সকিউজ মি, শ্রবণবাবুকে পাওয়া গেছে, দাবেবাবু SMS করলেন, আমি চললাম। আমার মনে হয় ধরা পড়ার আগে আপনারও প্রস্থান করা উচিত। সি ইউ। গাড়ি থেমে গেল, তার মানে আমি বেরোতে পারবো। এখনো এলো না। আমার আগেই বোঝা উচিত ছিল যে তোমার এই সাদাসিধে মুখোশের আড়ালে একটা শয়তান লুকিয়ে আছে। আমি সবাইকে বলে দেব। তুই উপরওয়ালাকে গিয়ে বলিস, কারণ এখন তুই সেখানেই যাচ্ছিস।
এবার মুকেশের সঙ্গে সঙ্গে এই গাড়িটাও খাদে সোয়াহা। গাড়ি বিনা স্টার্টে চলতে শুরু করেছে। গাড়ি বিনা স্টার্টে চলতে শুরু করেছে। গাড়ি বস, গাড়ি বস, গাড়ি বস, বাঁচাও গাড়ি বস। গাড়ি বস, আমাকে বাঁচাও গাড়ি বস, গাড়ি বস। আমাকে বাঁচাও গাড়ি বস, হনুমানজি আমাকে বাঁচাও না। হনুমানজি এসছে আমাকে বাঁচাতে। আমাকে বাঁচিয়ে দিয়েছো, ধন্যবাদ গাড়ি বস, আমাকে বাঁচিয়েছে বলে। আমার তো একেবারে আত্মারাম খাঁচা হয়ে তুই ঠিক আছিস তো? হ্যাঁ বস। এই টিকিতে কিভাবে এলি? আমি কিছু জানি না বস, আমি কাজ করতে এসেছিলাম আর কিভাবে জানি এখানে চলে এই এলাম। দাঁড়া দাঁড়া, হ্যাঁ বস। একটা প্রশ্ন আছে তোর কাছে। হ্যাঁ, এই সময় আবার প্রশ্ন জিজ্ঞেস করছে আমাকে? আমার তো ফাটছে বস। সামনে খাত, পিছনে কুয়ো, তুই কোথায় লাফাবি? কুয়োতে। কুয়ো? এই গাড়ি বস খোলো গাড়ি বস। গাড়ি বস, তুমি কি করছো? আমাকে ভয় পাই দিচ্ছ বস। তুই তো নিজেই বলি কুয়োতে পড়বি। হ্যাঁ বলেছিলাম তো। আজকের পর কুয়ো আর পড়বি না তো? না পড়বো না। কেরিবারকে নাম খারাপ করবি না তো আর? না 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 না। চল বাইরে। বস বস বস, থ্যাংক ইউ বস, তুমি আমাকে বাঁচিয়ে দিচ্ছ। তুমি মানুষ না বস, তুমি দেবতা বস। দেবতা দেবতা দেবতা। ফালতু কথা বলে। চল, আমি পরের গল্প ভেবে নেবো, তুই আগের ঘটনাটা বল এবার। পিছনে? ও হ্যাঁ হ্যাঁ বস, ও হ্যাঁ হ্যাঁ বস, তুমি আমাকে বলেছিলে না যে মুকেশের পিছু নিতে, তো আমি মুকেশের পিছু নিয়েছিলাম। আর ওর পিছু নিতে নিতে ওর গাড়ির কাছে যখন যাই এবং তার ডিকিটা যখন খুলি আর ডিকি খুলেই দেখি মুকেশ গাড়ির দিকে আসছে, তখন ফটাফট ডিকির ভিতরে ঢুকে পড়ি আর মুকেশ এসে গাড়ির ডিকি বন্ধ করে দেয় বস। তারপর থেকে গাড়ির ঝাঁকুনিতে আমার সারাটা শরীর পুরো ব্যথা বস। কিন্তু আমি তোমাকে আরো কিছু বলতে চাই। আমি না মুকেশকে ফোনে কারো সাথে কথা বলতে শুনেছিলাম। কেরি পাঠক আদালতে কিচ্ছু ভুল বলছিল না। আরে এই তো ফোনে কথা বলছে। আমি তোমাকে কি ভেবেছিলাম আর তুমি কি বেরোলে? আমি টেস্ট করার জন্য তোমাকে ল্যাবে ডাকতাম আর তুমি তুমি এত বড় একটা কাণ্ড ঘটালে। তুমি তুমি এক্ষুনি দেখা করো, না হলে এসবে আমি ফেসে যাব। আমি কিচ্ছু জানি না, তুমি যে করেই হোক ওখান থেকে বেরো। তোমার কাছে এত শক্তি আছে, তোমাকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। ওকে। এই মুকেশ কোথায়? হবে কোথাও। আমি তোর কাছে জানতে চাইছি মুকেশ কোথায়? ওই গাড়িতে তো হবে বস। কেন নেই? গাড়িতে তো একজন পুড়ে যাওয়া মৃত ব্যক্তি রয়েছেন। কি বস? গাড়িটা একটা মোরা চালাচ্ছে বস বস বস। ছাড়বি আমাকে? মানে মুকেশ? হ্যাঁ মুকেশ, তুই যাবি ওর পেছনে? না বস, ভুল হয়ে গেছে। যাওয়া যাক। না বস। দাবেকে ফোন লাগা তার আগে। হ্যাঁ বস। অরবিন্দ, অরবিন্দ ওঠ, জল নিয়ে আয় তো। অরবিন্দ ওঠ। আবার সেই একই রকমের মৃত্যু, সেই একইভাবে 1200 ভোল্টের ঝটকা।
এবার তো তোর বিশ্বাস হয়ে গিয়েছে তবে যে কপিল হত্যাকারী নয়, ওরকমটা করতেই পারে না। পুলিশ হেফাজতে রয়েছে, অন্য কেউ রয়েছে এর মধ্যে। আর এই কপিল কোথায় গেল? স্যার আমি কপিলের জন্য খাবার নিয়ে এসেছিলাম, কিন্তু কিন্তু ও আমার সঙ্গে এত তর্ক করছিল স্যার। আর কারেন্টের হঠাৎ করে এত বড় একটা ঝটকা খেলাম আর অজ্ঞান হয়ে গেলাম স্যার। তুমি জানো কপিল কতটা বিপজ্জনক লোক? হ্যালো, কপিল পালিয়ে গেছে স্যার। কেডি ও কোনো অন্য ব্যক্তি নয়, মুকেশকে কপিলই মেরেছে। ও জেল থেকে পালিয়ে গেছে। না না না, গুলি চালাবেন না। আমি স্যারেন্ডার করে নিচ্ছি। গুলি চালাবেন না প্লিজ। আমি আর তোর কোনো কথায় বিশ্বাস করি না। যদি পালাতে যাস তাহলে গুলি করে দেবো। আমি মরতে চাই না, আমি মরতে চাই না। গুলি চালাবেন না। মহামান্য আদালত, যাকে আমরা ভেবেছিলাম খরগোশ, সে তো কুমির হয়ে বেরোলো। কুমিরের মতো কেঁদে কেঁদে লোকের মন জয় করে নিল আর সুযোগ বুঝেই জেল থেকে পালিয়ে গেল। আর বাইরে বেরিয়েই সবার আগে মুকেশ বাবুকে খুন করলো। আর গাড়িটাকে ফেলে দিল গভীর খাদে, যাতে কোনো প্রমাণই না থাকে। অর্ডার অর্ডার, সাইলেন্স প্লিজ। আমি মুকেশ বাবুকে মারিনি। হ্যাঁ, আমি পালিয়েছিলাম, তার অন্য একটা উদ্দেশ্য ছিল। আরে এই খাবার নিয়ে এসেছি, চল ওঠ। চল চল, খেয়ে নে চুপচাপ। আরে আবার লাইটটা চলে গেল কি করে? এই কি রে ল্যাম্পপোস্ট, হ্যাঁ তুই এখন অন্ধকারে বসে খাবি? এটা তো সেই কথাই হলো, তাই না? যার ঘরে কুয়ো থাকে সেই জল খেতে পায় না। কি চল জ্বালিয়ে দেখা দেখি সব লাইট, চল। দেখুন, আপনি আমাকে বিরক্ত করবেন না। আমি পরে খেয়ে নেব। পরে কেন? আমিও তো দেখব তোর ক্ষমতা। চল, তোর আঙুলের সাহায্যে এই সব লাইট জ্বালিয়ে দেখা, আর তারপর আমার বাড়িতেও চলে আসিস, ঠিক আছে? আমার কারেন্টের বিলও বেঁচে যাবে। দেখুন, হ্যাঁ আপনি এটাই সুবর্ণ সুযোগ। আমাকে পালাতেই হবে। কেডি স্যার আমাকে বাঁচাতে না পারলে আমার ফাঁসি হবে। কিন্তু আমি মরতে চাই না। হ্যাঁ, আমি মরতে চাই না। আমাকে পালিয়ে যেতে হবে। চলুন ধরা যাক, ওই কনস্টেবল আপনাকে বিরক্ত করছিল।
এটাও মেনে নিলাম যে আপনার মাথা গরম ছিল আর সেই রাগ আপনার নিয়ন্ত্রণে ছিল না, কিন্তু এটার কি মানে যে আপনি জেল থেকে পালিয়ে গেলেন? ইওর অনার, আমি মানছি যে আমার মক্কেল কারাগার থেকে পালিয়ে যাওয়ার একটা ভুল করে, কিন্তু এরকমটা করার জন্য ওকে উস্কানো হয়েছিল ইওর অনার। এই কাজটা করার জন্য আপনি যা ভালো মনে করেন সেই সাজা ওকে দিতে পারেন, কিন্তু হত্যা ও করেননি ইওর অনার। আর তাছাড়াও তার স্বভাবটাও কিন্তু হিংসাত্মক নয়। আর এই বিষয়টাকে স্পষ্ট করার জন্য আমি ওর মাকে এই কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। মাসিমা, আপনার ছেলের ওপর এই দোষারোপটা আনা হয়েছে যে ও অনেক নির্দোষ ব্যক্তিকে হত্যা করেছে। এটাও বলা হয়েছে যে ও অত্যাধিক রেগে যায় আর তখন মানসিক ভারসাম্য হারিয়ে ও এই বিষয়ে আপনি কি বলতে চাইবেন? আমার ছেলে কপিল এরকম নয় জজ সাহেব। আমার ছেলে তো একটা মশাও মারতে পারে না, ও লোকেদের কি করে মারবে? ছোটবেলায় যখন ওকে কেউ খ্যাপাতো তখন চুপচাপ কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসতো, কাউকে কিচ্ছু বলতো না, না খেয়ে শুয়ে পড়তো। কারোর সাথেও মারপিট করেছে অথবা কারোর উপর রাগ করেছে এমন আজ অব্দি হয়নি। মহামান্য আদালত, এখানে আবেগে সাহায্য নিয়ে অপরাধীকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। আপনি যদি ডাকাতের মায়ের কাছে তার ছেলের সম্বন্ধে জিজ্ঞাসা করেন তখন তো সে তার সন্তানের ভালোটাই বলার চেষ্টা করবে। একজন শয়তান সন্তানের মা তার সন্তানকে আল্লাহর দান হিসেবেই পালন করে, কিন্তু এখানে আশ্চর্য ঘটনা ঘটছে। একজন মা তার সন্তানকে শয়তান হিসেবে গড়ে তুলেছেন। সন্দেহ হয় একজন মা তার সন্তানকে শিষ্টাচার শেখানোর বদলে তাকে আততায়ী করে তুলেছে। দেখুন হুজুর, আমার নজরে এ অপরাধী নয়, আসল অপরাধী তোর মা, যে এর মতো শয়তানকে জন্ম দিয়েছে। আমার তো মনে হয় একে ছেড়ে দেওয়া উচিত আর সাজা দেওয়া উচিত এর মাকে, কারণ যাতে আজকের পরে কোনো মা তার সন্তানকে স্যার, আপনার উপর মরণাপণ হামলা করেছে কপিল। আপনি জনতাকে কি বলবেন? এটাই যে এখন তো জজ সাহেবেরও কপিলের ব্যাপারে সত্যিটা জানা হয়ে গেছে। দুঃখ তো তখনই হয় যখন কেডি পাঠকের মতো যোগ্য উকিল অপরাধীদের বাঁচাতে উঠে পড়ে লাগেন। উনি কি জানেন না যে কপিল একজন অপরাধী? কপিল অপরাধী, আর পরের শুনানিতে আমি এটা প্রমাণ করে দেব যে কপিলের থেকে বড় কোনো অপরাধী নেই। আপনার কি মনে হয় না যেটা একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে? আমি তো উপরওয়ালার দয়ায় আর ওনার একান্ত ইচ্ছায় এবারের মতো বেঁচে গেছি। বস, রাগ করো না, কিন্তু আমার মনে হচ্ছে প্রথমবার তুমি ভুল করছো। তুমি ভুল লোকের উপর ভরসা করেছো বস। মানে দেখো বস, এই কপিল দেখতে যতই ভদ্র লাগুক, ও কিন্তু এক নম্বরের ফালতু লোক। তুমি দেখোনি ওই পিপি তো মারাও যেতে পারতো বস। দেখ শ্রবণ, আমি এটা জানি যে ও যেটা করেছে সেটা একদম ঠিক করেনি, কিন্তু এরকমটা করার জন্য ওকে উস্কানো হয়েছে। তোর মা বাবাকে নিয়ে কেউ যদি অশ্লীল শব্দ ব্যবহার করে তুই রেগে যাবি না? তুই মাথা গরম করবি না? বস, আমি এসব ছোটবেলা থেকে শুনে আসছি, কিন্তু তাই বলে আজ অব্দি কাউকে আমি 1200 ভোল্টে ঝটকা দেইনি বস। কেডি, এবার আমার মনে হচ্ছে যে তুমি ভুল লোকের উপর ট্রাস্ট করছো। আচ্ছা, তোমাদের দুজনেরই তাই মনে হয় যে কপিলই মুকেশকে খুন করেছে? আরে তাই না তো কি বস, ওই কপিল তো জেল ভেঙে পালিয়েছিল, আর আমি নিজে মুকেশ বাবুকে ফোনে কথা বলতে তুই শুনেছি। কি করে জানতে পারলি যে মুকেশ ওর সঙ্গে কথা বলছিল? বস, সেটা আমি জানি না, কিন্তু আর মুকেশ বাবু কার সাথে কথা বলবে বলো? আচ্ছা, তো জেলে কিভাবে ওর কাছে ফোন আসলো?
আর এখন তোমাদের দুজনের মুম্বাই পুলিশের ওপর কোনো রকম বিশ্বাস নেই, কোনো রকম ভরসা নেই। তোমরা এখন এরকমটা মনে করছো যে ওদের হাত রয়েছে ওর পালানোর বিষয়। বস দেখো, আমি এসব জানি না। আমি শুধু এটুকু জানি যে আমি যখন ডিকিতে ছিলাম তখন আমার সলিড কারেন্ট লেগেছিল, আর সেটা ওই কপিল ছাড়া আর কার শরীরে এরকম কারেন্ট আছে বস? কেটি, ওর কথা কিন্তু পয়েন্ট আছে। দেখো তোমরা তর্ক করো না আমার সঙ্গে। যা তুই খোঁজ নে যে মুকেশ ফোনে কার সঙ্গে কথা বলছিল। বস এটা ঠিক আছে, কোনো দরকার নেই। তুই যখন ছিলি না তখন আমি আমার কাজ করতাম, এই কেসটা তো আমি করব। হ্যাঁ বস, এরকম কিছু না। আমি তো শুধু বস হাই দবে। হাই কেডি। ভাই দবে, তুই যদি আমাকে ওই মুকেশ বাবুর মোবাইল ফোনটা একদিনের জন্য দিতিস তো আমি স্টাডি করতাম কিছু ওই বিষয়ে। কেডি, তুমি তো খুব ভালো করেই জানো যে এভিডেন্সকে বিনা পারমিশনে বাইরে নিয়ে যাওয়া বেআইনি। হ্যাঁ বেআইনি তো বটে, বেআইনি কাজ তো আমরা করতে পারবো না। এখানেই দেখিয়ে দে, আমি দেখে নিচ্ছি যে কোনো রকম SMS বা ইত্যাদি এসেছিল কিনা ওইখানে, তো সূত্র কিছু পেয়ে যেতে পারি। একটু দেখাতে পারিস তুই আমাকে? হ্যাঁ শিওর। তিওয়ারি, ফোনটা নিয়ে এসো। আর কেমন চলছে সব? এই সব ঠিকঠাক চলছে, তদন্তের কাজ চালাচ্ছে। থ্যাংক ইউ। এখানে সই করে দিন স্যার। ঠিক আছে, রেখে দে, হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেডি সিম কার্ড নিয়ে গেল। কেডি, মুকেশের গাড়ি নিয়ে যাচ্ছে। কেডি মুকেশ বাবুর গাড়ি নিয়ে চলে গেল। কেডি, তুমি কিন্তু এটা ঠিক করলে না। কেডি স্যার, আপনি এটা কি বলছেন? কি এটা সম্ভব নয়? আরে ভাই কেতন, দেখ এখানে আমি তো স্বয়ং মিথ্যার বিরুদ্ধে রয়েছি, কিন্তু বিষয়টা হলো কখনো কখনো সত্যিটাকে সামনে নিয়ে আসতে মিথ্যার একটু সাহায্য নিতেই হয়। এখন শোন, আমার পুরো কথাটা একবার শুনে নে তুই। দেখ, তাছাড়াও নিউজ চ্যানেলে তো কতবার এরকমটা হয় যে ভুল খবর চলে আসে, তারপর জানবার পর এটা বলা হয় যে আগে যেটা আমরা জানতে পেরেছিলাম সেটা ভুল ছিল, আর এখন যেটা বলছি সেটা ঠিক। তো এরকমই কিছু একটা হবে। তুই বুঝতে পারছিস তো আমি কি বলছি? আর সময় চলে আসলে আমি নিজেই গোটা বিষয়টা পর্দাফাশ করে দেবো। এক ভীষণই ভয়ানক খবর আমাদের সামনে এসেছে, আর যা কিছু হয়েছে সেটা কোনো আশ্চর্যের থেকে কম নয়। ইটস আ ব্রেকিং নিউজ। আমাদের বিশ্বস্ত সূত্র মারফত খবর পাওয়া গেছে যে এক্সেল রিসার্চ ল্যাবের সায়েন্টিস্ট মুকেশ বাবু, যাকে কপিল হত্যা করেছিল, সেই মুকেশ বাবু আসলে মারা যাননি। আগে হ্যাঁ, মুকেশ বাবু জীবিত, আর ওনাকে হসপিটাল থেকে ছুটিও দেওয়া হয়েছে। এটা কি করে সম্ভব? মুকেশের লাশ তো মর্গে রয়েছে। হয়ে গেল, বলে দিয়েছিস তুই? হ্যাঁ কেডি স্যার, ইয়েস। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। কিন্তু আমার লাইসেন্স ক্যান্সেল হতে পারে স্যার। না, তো লাইসেন্সের কিচ্ছু হবে না। তুই পুণ্যের কাজ করেছিস একটা। যখন লোকজন জানতে পারবে যে তোর সাহায্যে হত্যাকারীকে ধরা গিয়েছে আর একজন নির্দোষকে সাজা পাওয়ার থেকে তুই বাঁচিয়েছিস, তখন তোর জয় জয়কার হবে ভাই। ওয়েল ডান। আর গীতায় লেখা আছে কেতন, যে সত্যিটাকে সামনে নিয়ে আসতে কখনো কখনো একটু আঙুলটাকে ব্যাকা করতেই হয়। আমি বললাম না, সময় এসে গেলে আমি সব ঠিক করে দেবো। থ্যাংক ইউ। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়।
আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। হ্যালো মুকেশ বাবু, আমি মুন্না ধোপা স্যার। আপনি যে বেঁচে আছেন সেটা শুনে ভালো লাগলো। সাহেব, আমার হিসেব বাকি ছিল, আপনি আমার হিসেব করে দেবেন তো? কিরকম হিসাব? আচ্ছা, ওই যে তুমি আমার কাপড় ইস্ত্রি করেছিলে তার হিসাব চাইছো? আরে ভাই দেখো, প্রাণ আছে তো পৃথিবীও আছে, আর তাছাড়া গীতায় লেখা আছে যে কাজ করে যা ফলের আশা করিস না। আমি কি ঠিক বোঝাতে পারলাম তোকে? চল পরে ফোন করছি আমি। ঠিক আছে সাহেব। হ্যালো স্যার, আমি টকমোর কোম্পানি থেকে বলছি। আমরা আপনাকে নতুন একটা কানেক্ট। রুটের সমস্ত লাইন ব্যস্ত আছে। দয়া করে 1 বছর পর চেষ্টা করুন। বেঁচে আছি, আর এখনই ক্রাইম ব্রাঞ্চ আসছি তোমার বিরুদ্ধে কমপ্লেন লেখাতে। হ্যাঁ, কেডি পাঠক আমি, কিন্তু তোমার এই শক্তি আমার উপর কোনো রকম কাজ করবে না। পুরো তৈরি হয়ে এসেছো? পুরো শরীরে রবার স্যুট পরে এসেছি। আপনার পরিচয়? আবে দাঁড়া! আরে মুখটা তো দেখা তো। বস, বস তুমি ঠিক তো আছো না? ভয় দেখাচ্ছিস কেন ভাই? বস, এরকম প্রাণের ঝুঁকি নেওয়ার কি দরকার ছিল? জানি তুমি ডেয়ারিং, কিন্তু এরকম প্রাণের ঝুঁকি কেউ নেয়? আমাদের কত টেনশন হয়েছিল জানো? আচ্ছা, ছোটবেলা থেকে প্রাণের ঝুঁকি নিয়ে খেলার অভ্যাস হয়েছে আমার। জিজ্ঞেস কর দাবেকে, বলবে। কিন্তু কেডি, এতে তোমার প্রাণও যেতে পারতো। আরে দাবে, যেটা হয়নি সেটা নিয়ে ভাবনা চিন্তা করে এখন সময় কেন নষ্ট করব? সেই বিষয়টা বরং কথা বলি যেটা এবার হবে। তার মানে এই ঘটনায় তো এটা প্রমাণিত হয়ে গেল যে কপিলে যেই অসামান্য শক্তিটা রয়েছে সেটা অন্য কারোর মধ্যেও আছে। ব্যাস, তাকে এবার ধরতে হবে। কেডি, তুমি রিল্যাক্স করো, হ্যাঁ, নাহলে তুমি সমাপ্ত হয়ে যাবে। আরে বাহ মিলি, তোমার বাংলা তো আগের থেকে ভালো হচ্ছে। হ্যাঁ, তবে অপরাধী পালিয়ে যায় তার আগেই তাকে ধরতে হবে। কিন্তু এই অপরাধীটা কে? অপরাধী কে সেটা তো আমি জানি না, কিন্তু এটা বলতে পারি যে ওর গলায় একটা উল্কি রয়েছে, একটা ট্যাটু আছে। জয় মা কালী। আমি এখন ট্যাটুওয়ালাকে কোথায় খুঁজবো বস? ওই যাকে বলে ট্যাটু।
কোথায় পাওয়া যাবে আমি সেটাও জানি। তাহলে বলো, ওকে গিয়ে আমি এক্ষুনি গ্রেপ্তার করছি। না, করে নিচ্ছি না, করে নেব আমরা। বস 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 কি বস। কি? কেন ছড়িয়ে লাট করছো? রায়তা ছড়াচ্ছি মানে? সরি বস, একটু ইমোশনাল হয়ে গেছিলাম। তুই আজে বাজে কথা বলিস না, সোজা কথা বল। কেডি, যতক্ষণ হসপিটাল তোমাকে ডিসচার্জ না দিচ্ছে তুমি কোথাও যাবে না। আরে বিলি, বকা দিচ্ছ কেন তুমি? আর যদি আমি না যাই তাহলে ও পালিয়ে যাবে, আর ও পালিয়ে গেলে সত্যি হেরে যাবে, আর আমি থাকতে সত্যি হারতে পারে না, এটা তো তুমি জানো না বিলি। মুকেশবাবু ল্যাবে যতজনের যাতায়াত ছিল আমি সবাইকে এখানে রেখেছি। কেডি স্যার, আপনি Okay. কেন আমাদের এখানে ডেকেছেন? না, এই নেকলেসটা দেখছিলাম আপনার, কি সুন্দর একটা নেকলেস আপনি পরেছেন। থ্যাংক ইউ। তাছাড়াও আপনি চিন্তা কেন করছেন? আমি জানি যে আপনি কপিলের শুভাকাঙ্ক্ষী একজন, ওর বিরুদ্ধে তো কিছু করবেন না আপনি, তাই এমনি আমরা চাইছিলাম যে আপনি আমাদের সাহায্য করুন একটু। দেখুন, আপনাদের এখানে এই কারণেই ডাকা হয়েছে যে আমরা যাতে দেখতে পারি যে এই যে উল্কিটা রয়েছে, ট্যাটু, এটা আসল হত্যাকারীর গলায় রয়েছে, যেটা আপনার কারোর গলায় রয়েছে কি না। দেখান দেখান আপনারা। এ ভাই বন্ধু, কি মাথা ঢুকছে না? বস কি বললো দেখিয়ে দাও, বুঝলে? তাই আমি আরেকবার বলছি, প্লিজ কোঅপারেট। চলো চলো সবাই দেখাও নিজের ঘাড় আমার বসকে। আপনার ঘাড়ে তো নেই, সেটা আমি দেখে নিয়েছি। দেখান আপনার গলাটা। না না, রাইট হ্যান্ড সাইডেরটা আপনি দেখান এবার। বস এও একদম চাকাচাক। একটু পিছন দিকে টানুন, আপনি আপনার কলারটা একটু পেছন দিকে টানুন। না, এরকম করুন মাথাটা, আপনি দেখান। আচ্ছা, নেই তাহলে। তো আপনাদের কারো ঘাড়ে যদি ট্যাটু নাই থাকে তবে সম্ভবত আপনারা জানেন নিশ্চয়ই যে কার কাছে আছে এই ট্যাটুটা। দেখুন তো। আমি কিছু জানি না স্যার। আচ্ছা, আপনি জানেন না এটা? স্যার আমি সত্যি জানি না। কেন আমার এরকমটা মনে হচ্ছে যে আপনি জানেন? বলুন না, কে সেই ব্যক্তি? বলুন বলুন। স্যার কিন্তু আমি কিছু জানি না স্যার। দেখুন, সত্যিটা বলুন। যদি আপনি সত্যি না বলেন তবে এই যে দাবে বাবুর কড়া পোশাকটা দেখছেন না, এটা আপনাকে দিয়ে সত্যি বলিয়ে নেবে। বলে দিন না। স্যার ওই যে দেখছেন ওই ফটোতে, ও আমাদের সঙ্গেই কাজ করে। দাবে, লেগে পড় কাজে। কি এইসব যন্ত্রপাতি? দাবে, তুই শনাক্ত করে নিয়েছিলি তো? হ্যাঁ কেডি, আমার খবরই আমাকে খবর দিয়েছিল যে ও বাড়িতে নেই। কোথায় আছে সেটা জানা যায়নি। মানুষের শরীরের মধ্যে বিদ্যুৎ তৈরি করার বিষয় লেখা এই বইয়ে। মনে হচ্ছে এই সমস্ত এই যন্ত্রপাতি ওই বিষয়ের ওপরেই। কপিলের কথা অনুযায়ী কেউ পিছন থেকে ওর মাথায় আঘাত করেছিল, আরও অজ্ঞান হয়ে গিয়েছিল। হ্যাঁ, আর 4 দিন পরে ওর জ্ঞান ফেরে। তো এটা সম্ভব যে ওই 4 দিনের মধ্যেই কপিলকে এখানে নিয়ে আসা হয়েছিল, ওর উপর প্রয়োগ করা হয়েছিল, আর তারপর ওকে বাস স্টপে ছেড়ে দেওয়া হয়। আর এখন এটা সমস্ত বিষয় রয়েছে, এরকম বিষয় ইঙ্গিত দিচ্ছে। নে শ্রবণ। সব মিলিয়ে এইটাই দাঁড়াচ্ছে যে অ্যাক্সেল ল্যাবরেটরির লোকেরা যেটা করতে পারেননি সেটা এই ব্যক্তি কপিলের সঙ্গে করে দেখিয়েছে। ওর শরীরে 1200 ভোল্টের শক্তি উৎপন্ন করার ক্ষমতা তৈরি করে ফেলেছে। হ্যাঁ কেডি,
এবার বুঝেছি আসল ব্যাপারটা কি। বস আমার একদম সলিড তালগোল পাকিয়ে যাচ্ছে, আমি কিছু বুঝতেই পারছি না যে তোমরা এখন কি করবে। এখন এটা স্পষ্ট যে ওই ব্যক্তি এই শহর ছাড়ার চেষ্টা করবে। তবে তুই একটা কাজ কর। কেডি, তোমার কথা অনুযায়ী আমি ওই ডেবিট কার্ডটা ট্র্যাক করেছি, আর এক্ষুনি ওই কার্ডটা এয়ারপোর্টে ব্যবহার করা হয়েছে। দিবাকর, আমার গুলি তোর থেকে বেশি খতরনাক। এবার বল, আমরা এখন কি করব তোর সঙ্গে? মহামান্য আদালত, অপেক্ষার অবসান হয়ে এলো। এরকম মনে হচ্ছে যে কেডি বাবু তার নিজের প্রথম হারের মুখোমুখি হতে চান না। আমি আদালতের কাছে অনুরোধ করব যেন তার মূল্যবান সময় নষ্ট না করে তার সিদ্ধান্ত শোনায়। সমস্ত সাক্ষী ও প্রমাণের কথা মাথায় রেখে আর আত্মপক্ষ সমর্থনকারী উকিলের অনুপস্থিতি আদালতের অবমাননা মনে করে এই আদালত অপরাধী কপিল স্বামীকে অপরাধীর নাম ঘোষণা করবেন না, ইওর অনার। কারণ আসল হত্যাকারীকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি, দিবাকর। অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। মিস্টার দিবাকরকে কাঠগড়ায় নিয়ে আসা হোক। মিস্টার পাঠক যা বলছেন সেটা কি সত্যি? আগে হ্যাঁ, এইসব চুরি আর খুনগুলো আমিই করেছি। অর্ডার, অর্ডার, সাইলেন্স প্লিজ। আমি এক্সেল রিসার্চ ল্যাবরেটরিতে একজন কনসালটেন্ট হিসাবে কাজ করতাম। যেই দিন মিস্টার মুকেশ ল্যাবে কপিলকে নিয়ে আসেন, সেই দিনই আমার আইডিয়াটা আসে। আমি ওকে বাড়িতে নিয়ে যাই আর ওকে নিয়ে রিসার্চ করি। ইওর অনার,
এইগুলো হলো ওই গবেষণার কাগজপত্র। কিন্তু এই রিসার্চে দিবাকর বাবু নিজের শরীরে 1200 ভোল্টের কারেন্ট কিভাবে তৈরি করলেন? ইওর অনার, যেরকমটা আমি বলেছিলাম, এই দিবাকর বাবু আমার মক্কেলের ওপর কিছু প্রয়োগ করছেন। এটা জানার চেষ্টা করছিলেন যে এই ধরনের বিদ্যুৎ ওনার শরীরে কিভাবে তৈরি হয়ে থাকে, আর ওই প্রশ্নের উত্তর নিয়ে উনি একটা যন্ত্রের আবিষ্কার করেন ইওর অনার। ওনার চামড়া কিন্তু বেশ মোটা ইওর অনার। আপনি যদি অনুমতি দেন তো একটু চামড়া আমি তুলব ওনার, কিছুটা এরকম ভাবে। ওনার হাতে পড়ে থাকা নকল চামড়া ইওর অনার। আর এখানে ওনার একটা ছোট আবিষ্কার যার সাহায্যে বিদ্যুৎ তৈরি হয়ে থাকে। আর তারপর ইওর অনার আরো কিছুটা চামড়া। আর এই যে অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। এখন খেলা তো আপনার খতম হয়ে গেল, আর এখন এখান থেকে না আপনি বিমানবন্দরে যাবেন না রেলওয়ে স্টেশনে, আপনি যাবেন তো এখন আপনার নতুন গৃহ কারাগারের মধ্যে। তো বলে দিন জজ সাহেবকে যে সমস্ত আপনি কেন করেছেন। লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল জজ সাহেব। আমি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হতে চেয়েছিলাম, কারণ এটা আমি জানতাম যে সায়েন্টিস্ট হয়ে সরস্বতীর কৃপা আমি পাবো, কিন্তু লক্ষ্মীর নয়। মা সরস্বতীর সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে কুবেরের ধনও পাওয়া যায়, শুধুমাত্র মানুষকে তার চাহিদা আর উদ্দেশ্য সৎ রাখতে হয়। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত দিবাকর বাবুর অপরাধকে বিশ্লেষণ করে ওনাকে এখনই হেফাজতে নেবার নির্দেশ দিচ্ছে, আর মিস্টার কপিল স্বামীকে নির্দোষ মনে করে বেকসুর খালাস করছে। দ্য কেস ইজ ক্লোজড। আরে সিদ্দিকী বাবু, এটা জেনে যে এই কেসে আসল হত্যাকারী কে আর কিভাবে সেই হত্যাটা করেছে, আমার তো বেশ ধাক্কা লেগেছে। আপনি ধাক্কা খেয়েছেন কি 1200 ভোল্টের?